তুমি যদি সত্যি তার সাথে দেখা করতে পারো তাহলে তোমার অনেক প্রশ্নের উত্তরই তুমি পেয়ে যাবে। তোমার সকল সমস্যার সমাধানও তার কাছেই পাবে। সত্যি কথা বলতে কি, এই একটা পথই তোমাদের জন্য খোলা আছে। আমার ব্যাপারে আমাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? যদি নাই জানতাম তাহলে কেমন ছুটতে ছুটতে আমার কাছে চলে আসতে। তোমার দুর্ভাগ্য যে তুমি ওসমান আলী খানের ছেলে। স্যার, আমি অনেকক্ষণ ধরে আপনার বিরক্তিকর কথাগুলো শুনছি, সাথে এও বুঝতে পারছি যে আমার বাবার উপর আপনার ক্ষোভের কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু এর কারণ কি? ঠিক কি কারণে আপনি আমার বাবাকে এতটা ঘৃণা করেন? চলো তাহলে একটু বসে কথা বলা যাক। হ্যাভ এ সিট। না স্যার, বসতে আমি আসিনি। বসে কথা বলার মতো পরিস্থিতি যে আমার নেই সেটা আপনিও জানেন। আমি শুধু একটা কথাই জানতে এসেছি, আমার বাবার সাথে আপনার কিসের শত্রুতা? এই বয়সে একটা মানুষ জেল খাটবে শুধু সময় মতো লোন পরিশোধ করতে পারেনি দেখে। আপনি একবার তার ফ্যামিলির কথাও চিন্তা করলেন না? শোনো ইরফান, যে মানুষটা কোনোদিন নিজের ছাড়া অন্যের কথা কখনো ভাবেনি সে বোধহয় এতটা দয়া মায়া ডিজার্ভ করে না। অন্তত আমার কাছে তো নয়। দেখেন, আমি আমার বাবার সম্পর্কে আর একটাও খারাপ কথা শুনতে চাই না। আপনি শুধু আমাকে বলেন যে কি করলে আপনি আমার বাবার পেছনে এই কলকাঠি নাড়াগুলো বন্ধ করবেন, আর আমার বাবাকে ছাড়াতে আপনি কোনো ধরনের কোনো বাধা দেবেন না। আমি চাই ওসমান আলী খানের ধ্বংস, শুধুই ধ্বংস। আমি চাই ওসমান আলী খান প্রাসাদ থেকে রাস্তায় নেমে আসুক, তার দম্ভ কাচের মতো চুরমার হয়ে যাক। আমি চাই ওসমান আলী খান আমার দরজায় এসে ভিক্ষা চাক, যেমন করে 25 বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম। আমি চাই ওসমান, তুই তো ভালো করেই জানিস এই মুহূর্তে তোর ভাবির চিকিৎসা না করাতে পারলে ওকে বাঁচানো যাবে না। আর ডাক্তারও বলে দিয়েছে বিষয়টা খুবই ইমার্জেন্সি। দেখ, আমি তোর টাকা চাচ্ছি না, মানে বিজনেসে আমার যে অংশটুকু আছে, আমার ইনভেস্টে আমার যে টাকাটা আছে সেই টাকাটা আমাকে ফেরত দে। এই মুহূর্তে বিজনেসের টাকা উঠিয়ে ফেললে কত লস হবে তা তুই জানিস? বিজনেসটা মাত্র দাঁড়িয়েছে, আর এই অফিসটা হয় মাত্র 2 মাস নিয়েছি আমরা। আজিজ, এখন আমাদের পেছনে ফিরে তাকানোর সময় না, এখন আমাদের সময় হচ্ছে তর করে সামনে এগিয়ে যাওয়ার। আর আমার স্ত্রী রূপার কি হবে? ওকে বিনা চিকিৎসায় মরতে বলছিস? তুই জানিস না এই মুহূর্তে ওর কেমো শুরু না করলে ওকে বাঁচানো যাবে না? উফ আজিজ, তুই বুঝতে পারছিস না কেন? তোর এখনো ছেলে মেয়ে হয়নি, এমনকি সংসারটাও ঠিকভাবে শুরু করতে পারিসনি। এখনই তুই এতগুলো ইনভেস্টমেন্টের টাকা এখান থেকে নিয়ে তোর বইয়ের পেছনে খরচ করতে চাচ্ছিস। তারপরেও যদি সাধারণ কোনো রোগ হতো তাও এক কথা ছিল, ক্যান্সার, যার কোনো অ্যান্সার নেই, এমনকি নিশ্চয়তা তুই দিতে পারবি যে তোর বউ বেঁচে ফিরবে? আজিজ ভাই আমার, একটু ভালো করে ভাব, যার হয় ক্যান্সার তার নেই কোনো অ্যান্সার। তুই কেন শুধু ক্যান্সারের পেছনে ইনভেস্ট করতে চাইছিস? ভাই, শুধু আমাদের বিজনেসটা ডুবানোর কোনো মানে হয় না। ছি 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 ছি, তোর সাথে আমার কথাই বলতে ইচ্ছে করছে না। ওসমান, আমি ব্যাংকে যাচ্ছি আমার টাকাটা উঠিয়ে আনতে। ভেবেছিলাম এই বিষয়টা তোকে জানানো উচিত, কিন্তু এসে মনে হচ্ছে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ব্যাংকে গিয়ে কোনো লাভ হবে না আজিজার। আমি জানতাম তোর মতো ইমোশনাল মানুষকে বিজনেসে আমার পার্টনার হিসেবে রাখলে একদিন না একদিন তুই কোনো ঝামেলা পাকাবি। আর দেখ, আমি কিন্তু একদম রাইট বন্ধু। মানেটা খুব সিম্পল। আমি অনেক আগেই সবকিছু আমার নামে করে নিয়েছি। এই কোম্পানির সমস্ত শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট এখন টোটালি আমার একার। ওসমান, বেঈমান, তুই এটা করতে পারিস না। দেখ, এই বিজনেসে তোর যতটুকু অংশ আমারও ঠিক ততটুকু অংশ।
বাড়াবাড়ি করিস না আজিজ। তোকে কিন্তু চাইলে আমি এখনই পুলিশে দিতে পারি। দেখ ভাই, তুই সব না, বিজনেস, টাকা, শুধু আমার যতটুকু অংশ, আমাকে শুধু সেটা ততটুকু ফেরত দে। আমি রূপার চিকিৎসাটা করাই। প্লিজ ভাই, বন্ধু হিসাবে আমার এতটুকু উপকার কর প্লিজ। তুই বোধহয় একটা কথা ভুলে গেছিস আজিজ, আমাদের মানে বিজনেসম্যানদের কখনো কেউ বন্ধু হয় না। ওসমান, রূপাকে বাঁচাতে পারিনি আমি। শুধু রূপাকে না, তার পেটে রাখা আমার প্রিয় সন্তানকেও বাঁচাতে পারিনি। ওসমান আলী খান আমার জীবনকে এতটাই অসহায় করে তুলেছিল যে মৃত্যু পথযাত্রীদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু আমি দিতে পারিনি। কিন্তু সব হারিয়েও মরতে পারতাম। কেন মরিনি জানো? শূন্য থেকে আবার সব শুরু করেছিলাম আমি। কেন করেছিলাম জানো? মৃত স্ত্রী আর পৃথিবীতে না আসা কন্যার শোক নিয়ে কেন আমি আজও বেঁচে আছি জানো? ওসমান আলী খানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য? তুমি বললে, আমাকে আর কিছু বলতে হলো না। ওসমান আলী খান আমার পুরনো শত্রু। তার প্রত্যেকটা কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে। আর ওসমান আলী খান আমার বাবা, তাকে প্রতিটা শাস্তি থেকে বাঁচানো আমার কর্তব্য। তুমি তোমার কর্তব্য পালন করে যাও। আমি আমার প্রতিশোধ দেখি না শেষ পর্যন্ত কে যেতে। বেস্ট অফ লাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ওসমানের স্ত্রী বলছি। হ্যাঁ হ্যাঁ, ওসমান আলী খান, জি ভাই। ভাই আসলে হয়েছে কি, একটা প্রয়োজনে কল করেছিলাম ভাই। ভাই আপনি বোঝেনই তো, ব্যবসায়ী মানুষ আপনারা, এগুলো তো বোঝার কথা না ভাই। ওই ব্যাংকের সাথে একটু ক্ল্যাশ হয়েছে, আর তাতেই দেখেন না, বলা নেই কও নেই, মানুষটাকে নিয়ে থানায় চলে গেল। বোঝেনি তো ভাই, ওনার নিজের তো একটা, মানে ওনার মতো মানুষের তো একটা সম্মান আছে, আমাদের পরিবারেরও তো একটা। হ্যালো, ও মিটিংয়ে ভাই, ভাই এক সেকেন্ড ভাই, আপনার সাথে খুব জরুরি কথা আছে ভাই। মিটিংটা শেষ করে যদি আমাকে একটা কল দিতে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমি আফসানা বলছি। জি, আপনাদের ওসমান আলী খানের কেটে দিল। এই মানুষগুলো দিনের পর দিন অফিসে এসে বসে থেকেছে একটা সামান্য একটা কাজের জন্য। ওসমানকে কত তোষামত করেছে, আর আজকে যখন ওসমান বিপদে পড়েছে, আমরা বিপদে পড়েছি, তখন এই মানুষগুলোর কত অজুহাত। ফোনের লাইন কেটে দিচ্ছে, মিটিংয়ে আছি, এমনকি ফোন পর্যন্ত ধরছে না।
ওসমান ঠিকই বলে, বিজনেসে কেউ কারোর বন্ধু নয়, সবাই কম্পিটিটর। শুধু একটা সুযোগ পাবে, উপর থেকে নিচে ছুঁড়ে ফেলবে। কিন্তু আমি কি করব? কি করব আমি? কিভাবে ওসমানকে আমি উদ্ধার করব এই বিপদ থেকে? নাকি ওসমান পারবে নিজেকে উদ্ধার করতে? সত্যি পারবে? পারা সম্ভব? ওসমান এসেছে। ইরফান, তোর বাবা কোথায়? ইরফান, এসেছিস তুই? কই তোর বাবা? কই তোর বাবা? কই? হ্যাঁ, কই ওসমান? কোথায় সে? ওসমান আসছে, তাই না বাবু? আসছে। শোন না বাবু, আমি না সবাইকে ফোন করেছি, জানিস? মানে আমার কাছে যার যার নাম্বার ছিল, কেউ আমার ফোনটা রিসিভ করলো না। অথচ তোর বাবা যখন ছিল তখন কি করতে? মানুষগুলো এসে মাথা নিচু করে একদম হাত টাত এরকম করে তোর বাবার সাথে কথা বলতো না? এখন তো ওসমান চলে এসেছে, দেখিস ওই মানুষগুলোকে কি করে। আমি প্রত্যেকের নামে বিচার দেবো ওর কাছে, দেখিস বাবু। আমি কি রে, তোর বাবা কই রে? ওসমান কই? কোথায় ওসমান? কি রে, কথা বলছিস না কেন? তোর বাবা কোথায়? স্টাডি রুমে না? দেখেছো কেমন কাজ পাগল মানুষটা, এসেই চলে গেছে। কি তো বাবা, মা, বাবাকে না আনতে পারিনি মা। বাবাকে আমি আনতে পারিনি মা। বাবা আসেনি। আহা সারা, কাঁদে না, আগে শুনি ইরফান কি বলে। বাবা, ইরফান আর চিন্তা রেখো না তো, প্লিজ বলো কি হয়েছে। কাল পরশু সাপ্তাহিক ছুটি, রবিবারের আগে কিছুই করা সম্ভব না। রবিবারে কি হবে ভাইয়া? রবিবার বাবাকে কোর্টে নেওয়া হবে, আর আমাদের সমস্ত প্রপার্টি ব্যাংকের আওতায় চলে যাবে। কিন্তু সেটা চিন্তার বিষয় না, চিন্তার বিষয় ওই আজিজার রহমান। উনি আবার কি? বাবা শত্রু, খুব পাওয়ারফুল লোক, পুরোনো অনেক ঘটনা আছে তাদের। উনি মূলত বাবার সাথে বদলে নিচ্ছে। এখন তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারবো না? এখন কি হবে ভাইয়া? এখন কি হবে?
আর মাত্র 2 দিন সময় আছে আমাদের হাতে। যা করার এর ভিতরে করতে হবে। কিন্তু ইরফান, তুমি তো এইমাত্র বললে এই 2 দিন সব কিছু বন্ধ থাকবে, কিছুই করা সম্ভব না। তাহলে জানি না বাবা, আমি তো আর কোনো উপায় দেখছি না। আমার কিছু চিন্তা করলেই আমার মাথা ঘুরছে। উপায় না থাকলেও একটা কিছু বের করতেই হবে আমাদের। ইরফান, তুমি ওই লোকটার নাম বললে, আজিজুর রহমান, তার সাথে দেখা করতে গিয়েছিলে? গিয়েছি, গিয়েই তো সবটা জানতে পেরেছি। গিয়ে এটাও জানতে পেরেছি যে উনি অনেক পাওয়ারফুল লোক, আর ওনার সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু হতাশ হয়ে গেলে তো চলবে না ইরফান। আমার মনে হয় ওনার সাথে যদি ঠিকমতো কথা বলা যায়, তাহলে কোনো না কোনো একটা উপায় তো বের হবে। সেই চেষ্টা আমি করিনি মনে করেছো? তাহলে আরেকবার চেষ্টা করো। সেটাও যদি না হয়, তাহলে আরেকবার চেষ্টা করি। ইরফান, আমাকে একবার তার কাছে নিয়ে যাবে? পারিকে তুই যদি 5 কোটি টাকা দিস, পল্লবকে কি দিবি? সেও তো তোর ছেলে, তার প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে, আছে না? যত যাই হোক, পারির জন্য তো তুই পল্লবকে, পাবেলকে বঞ্চিত করতে পারিস না, পারিস? যখন থেকে জানতে পেরেছি টাকা দিয়ে এই বাড়িতে আমার অধিকার কেনা বেচা হচ্ছে, তখন আমি নিজেই সেটা ছেড়ে দিয়েছি। অধিকার আছে কি নেই সেটা নিয়ে আমি আর ভাবছি না। তবে হ্যাঁ, একটা সুতা কিন্তু এখনো আছে ইরফান। কি?